তো এই ভিডিও থেকে আমরা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পের ফর্ম ফিল আপ দেখাবো, পাশাপাশি কোন কোন ডকুমেন্ট আপনাদের জমা করতে হবে সেটাও দেখাবো। আপনারা প্রত্যেকেই জানেন যে 1 সেপ্টেম্বর থেকেই দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে, আর এবারের ক্যাম্পে কিন্তু আপনারা টোটাল 35টি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন, যার মধ্যে বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্প একটি। আর বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে কিন্তু আপনারা প্রচুর সুযোগ সুবিধা পাবেন, বিস্তারিত কিন্তু আমরা আগেও ভিডিও করে রেখেছি বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় আবেদন করলে কোন কোন সুযোগ সুবিধা পাওয়া যায়। তো ভিডিওর মাধ্যমে দেখে নেব বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন, কী কী ডকুমেন্ট লাগবে, কিভাবে জমা করবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর বিভিন্ন এইরকম নতুন নতুন প্রকল্প, গভর্নমেন্টের নতুন নতুন স্কিমের আপডেট জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে আপনাদের বন্ধুবান্ধব এই প্রকল্প সম্বন্ধে জানতে পারে। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা নতুন বিএমএসএসওয়াই অর্থাৎ বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পের ফর্ম দেখতে পাচ্ছেন, যেটা হলো বাংলা ফর্ম। এই ফর্মটা কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে সংগ্রহ করতে পারবেন এবং সেখান থেকে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় অর্থাৎ বিএমএসএসওয়াই নিবন্ধীকরণের জন্য আবেদনপত্র অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক, নির্মাণ শ্রমিক, পরিবহন ক্ষেত্রে শ্রমিকদের জন্য। প্রথমে বলে রাখি, এর আগের যে ভার্সন ছিল সেটা ছিল এসএসওয়াই অর্থাৎ সামাজিক সুরক্ষা যোজনা, যে প্রকল্পে কিন্তু আপনাদের টাকা জমা করতে হতো। কিন্তু বিএমএসএসওয়াই অর্থাৎ বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে কিন্তু কোনো রকম টাকা আপনাদের জমা করতে হবে না, টোটালটাই কিন্তু সরকার বহন করবে এবং যাবতীয় যে সুবিধা সেটা কিন্তু আপনারা পাবেন। তো এবার দেখে নেব ফর্ম ফিল আপ পদ্ধতি কী রয়েছে। প্রথমে রয়েছে ছবি। এখানে কিন্তু আবেদনকারীর অবশ্যই একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে। এখানে আপনারা ছবি লাগিয়ে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি ইতিপূর্বে এখানে ডাব্লিউবিবি বা OCWW প্রকল্প, ডাব্লিউবিটি, WSS প্রকল্প বা পূর্বেকার সাসপাউ অর্থাৎ সামাজিক সুরক্ষা যোজনা, যদি আপনি তিনটে প্রকল্পের যে কোনো একটি প্রকল্পে আগে আবেদন করে থাকেন সেক্ষেত্রে টিক করতে পারেন। অনেকেই কিন্তু সাসপাউ বুক করেছিলেন, এসএসওয়াই প্রকল্পে আবেদন করেছিলেন, তারাও কিন্তু চাইলে এখানে টিক করতে পারেন। টিক করার পর নথিভুক্ত হয়েছি যা প্রযোজ্য নয় তা কেটে দিন। যদি আপনারা কোনো প্রকল্পে আবেদন না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে ক্রস চিহ্ন দিয়ে কেটে দিতে পারেন, অর্থাৎ কোনো প্রকল্পে আবেদন করেননি সেক্ষেত্রে ক্রস চিহ্ন দিয়ে কেটে দিতে পারেন, অথবা আপনি টিক চিহ্ন দিয়ে হ্যাঁ করতে পারেন যে আমি আগে এই প্রকল্পের জন্য আবেদন করেছিলাম। যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে সেই বইয়ের নাম্বার এখানে লিখবেন। লেখার পর পেশার নাম স্বনিযুক্ত হলে, তো 1 নাম্বার রয়েছে পেশার নাম, আপনি কোন কাজ করছেন, স্বনিযুক্ত অর্থাৎ নিজে কোন কাজ করছেন সেই কাজের বিবরণ বা নাম এখানে লিখবেন, কোন কাজটি করছেন বা কোন কর্মে আপনি রয়েছেন সেই নামটি লিখবেন। লেখার পর 2 নাম্বার রয়েছে অসংগঠিত ক্ষেত্রের নাম মজুরি পেলে। এইবার যদি আপনি কোনো শ্রমিক হয়ে থাকেন বা কোনো পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন সেক্ষেত্রে মজুরি পেলে সেই ক্ষেত্রে নাম অর্থাৎ সেই কাজের নাম বা সেই কোম্পানির নামটা কি, সেই কোম্পানির নাম বা কাজের নামটা লিখবেন। লেখার পর যে প্রতিষ্ঠানে কর্ম নিয়োজিত আছি সেই প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা। এইবার কিন্তু আপনাকে যে কোম্পানিতে আপনি কাজ করছেন, যদি কোম্পানিতে কাজ করেন সেক্ষেত্রে সেই কোম্পানির নাম, পাশাপাশি সেই কোম্পানির ঠিকানা কিন্তু আপনাকে পুরোটা লিখতে হবে, নাম দিয়ে, অ্যাড্রেস দিয়ে, পাশাপাশি পিনকোড দিয়ে। লেখার পর বিভাগ 1-এ রয়েছে প্রথম নাম। এবার কিন্তু আপনাদের প্রথম নাম লিখতে হবে। তো ফর্মটা চাইলে আপনারা বাংলাতেও ফিল আপ করতে পারেন, ইংলিশেও ফিল আপ করতে পারেন। যদি আপনারা ইংলিশে ফিল আপ করেন সেক্ষেত্রে ফুল বড় হাতের লিখবেন, বাংলাতে লিখলেও লিখতে পারেন। তো প্রথম নাম লিখবেন, এখানে প্রথম নাম এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর মধ্যম নাম, যদি আপনার মিডিল নেম থাকে বা মধ্যম নাম থাকে সেক্ষেত্রে লিখতে পারেন, না হলে ছেড়ে দিতে পারেন। তারপর নামের শেষাংশ অর্থাৎ পদবি এখানে লিখবেন। লেখার পর জন্ম তারিখ 2 নম্বরে রয়েছে। জন্ম তারিখ কিন্তু আপনারা আপনার যে আধার কার্ড সেই আধার কার্ড দেখে প্রথমে তারিখ, তারপরে মাস, তারপরে বছর এখানে লিখে দেবেন, সালটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর ইমেল অ্যাড্রেস, যদি আপনার ইমেল অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেস দিতে পারেন, না হলে নাও দিতে পারেন, বা চাইলে আপনি পরিবারের অন্য কারোর ইমেল অ্যাড্রেস দিতে পারেন। দেওয়ার পর মোবাইল নাম্বার 4 নম্বরে, তো মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার দেবেন যে মোবাইল নাম্বারটা বর্তমান চালু রয়েছে, সেই মোবাইল নাম্বার দেবেন এখানে। মোবাইল নাম্বার দেওয়ার পর 5 নম্বর রয়েছে আধার কার্ড নাম্বার। তো আধার কার্ড কিন্তু অবশ্যই দিতে হবে, সেক্ষেত্রে আধার কার্ড নাম্বার এখানে দিয়ে দেবেন, আধার কার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন। তো আধার কার্ড নাম্বার দেওয়ার পর 6 নম্বরে চলে এসেছে ভোটার কার্ড নাম্বার। এখানে কিন্তু অবশ্যই আপনাদের ভোটার কার্ডের নাম্বার দিতে হবে, এখানে ভোটার কার্ডের নাম্বার দেবেন। দেওয়ার পর জাতি, কোন জাতি সেটা টিক দিতে হবে। যে 7 নম্বরে জাতি রয়েছে, তো জাতি যদি এসসি হয় সেক্ষেত্রে এসসির ওপর টিক করবেন, যদি এসটি হয় সেক্ষেত্রে এসটির ওপর টিক করবেন, যদি ওবিসি হয় সেক্ষেত্রে ওবিসির ওপর টিক করবেন, যদি জেনারেল হন সেক্ষেত্রে জেনারেলের ওপর টিক করবেন। টিক করার পর 8 নম্বরে রয়েছে রেশন কার্ড বা খাদ্যসাথী নাম্বার
টিক করুন। এখানে কিন্তু আপনাদের ক্যাটাগরি টিক করতে হবে। প্রথমে ক্যাটাগরি কী রয়েছে, যদি AAY হয় সেক্ষেত্রে AOY ওপর টিক করবেন, যদি PHH হয় সেক্ষেত্রে PHH ওপরে টিক করবেন, যদি HPHH হয় সেক্ষেত্রে HPHH ওপর টিক করবেন, যদি RKSY1 বা RKSY2 হয় সেক্ষেত্রে এখানে আপনারা টিক করবেন। টিক করার পর রেশন কার্ড বা খাদ্যসাথী নাম্বার, তো প্রথমে আপনারা রেশন কার্ডের ক্যাটাগরি টিক করবেন, তারপর এখানে রেশন কার্ডের যে নাম্বার সেই নাম্বারটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর 10 নম্বরে রয়েছে ধর্ম, এখান থেকে আপনি কোন ধর্মে বিলং করছেন, হিন্দু না ইসলাম না খ্রিস্টান না শিখ না পার্সি না অন্যান্য, সেখানে আপনারা টিক করবেন। টিক করার পর 11 নম্বরে রয়েছে লিঙ্গ, এখানে কিন্তু আপনাদের পুরুষ না মহিলা না অন্যান্য সেটা ঠিক করতে হবে। যদি আপনি পুরুষ হন সেক্ষেত্রে পুরুষের উপর টিক করবেন, যদি মহিলা হন সেক্ষেত্রে মহিলার উপর টিক করবেন, যদি অন্যান্য হন সেক্ষেত্রে অন্যান্যর উপর টিক করবেন। টিক করার পর 12 নম্বরে রয়েছে বৈবাহিক অবস্থান, তো আপনি বিয়ে করেছেন কিনা, যদি বিবাহিত হন সেক্ষেত্রে বিবাহিতের উপর টিক করবেন, যদি আপনি অবিবাহিত থাকেন সেক্ষেত্রে অবিবাহিতের উপর টিক করবেন, যদি আপনি বিধবা বা বিপত্নিক হন সেক্ষেত্রে এখানে টিক করবেন, যদি আপনি বিবাহ বিচ্ছিন্ন অর্থাৎ ডিভোর্সি হন সেক্ষেত্রে এখানে আপনারা টিক করবেন। টিক করার পর 13 নম্বরে রয়েছে পিতা অথবা স্বামীর নাম, যদি আপনি পিতার নাম দেন সেক্ষেত্রে পিতার উপর টিক করবেন, যদি আপনি স্বামীর নাম দেন সেক্ষেত্রে স্বামীর উপর টিক করে এখানে পিতা অথবা স্বামীর ফুল নাম দিয়ে পদবি দিয়ে লিখে দেবেন। লিখে দেওয়ার পর 14 নম্বরে রয়েছে মাতার নাম, এবার কিন্তু আপনাদের মায়ের নাম লিখতে হবে, মার ফুল নাম লিখে দেবেন, নাম দিয়ে পদবি দিয়ে লিখে দেবেন। লিখে দেওয়ার পর 15 নম্বরে রয়েছে পারিবারিক মাসিক আয়, এবার কিন্তু আপনার ফ্যামিলির টোটাল ইনকাম লিখতে হবে এখানে। তো সেক্ষেত্রে আপনারা পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট তুলবেন, ইনকাম সার্টিফিকেট তোলার পর এখানে আপনার মাসিক আয় আপনার পরিবারে কত রয়েছে সেই আয়টা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে HSC নাম্বার বা তারিখ এখানে দিতে পারেন, যদি আওতাভুক্ত থাকেন ভবিষ্যনিধি প্রকল্পে সেক্ষেত্রে এখানে ফিল আপ করবেন, না হলে না ফিল আপ করলেও চলবে। তো তারপরে রয়েছে বর্তমান ঠিকানা, প্রথমে কিন্তু থাকবে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে যেহেতু আবেদন করছেন সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল থাকবে। তারপরে জেলা, এখানে কিন্তু আপনার জেলার নাম লিখতে হবে, জেলার নাম লেখার পর মহকুমার নাম লিখতে হবে, এখানে মহকুমার নাম লেখার পর এখানে ব্লক না পৌরসভা না পৌর নিগম, এখানে যদি আপনি ব্লকে থাকেন সেক্ষেত্রে ব্লকের উপর টিক করবেন, যদি পৌরসভা এলাকায় থাকেন সেক্ষেত্রে পৌরসভার উপর টিক করবেন। টিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ব্লক বা পৌরসভা বা পৌর নিগমের নাম, এবার কিন্তু আপনাকে ব্লকের নাম বা পৌরসভার নাম এখানে লিখতে হবে, সেক্ষেত্রে এখানে ব্লক অথবা পৌরসভার নাম লিখে দেবেন। লিখে দেওয়ার পর জিপি বা ওয়ার্ড, যদি আপনি গ্রাম পঞ্চায়েতে থাকেন সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লিখবেন, যদি আপনি ওয়ার্ডে থাকেন সেক্ষেত্রে ওয়ার্ড নাম্বার লিখবেন। লেখার পর পিন, আপনার এলাকার যে পিনকোড সেই পিনকোড নাম্বার এখানে দেবেন। দেওয়ার পর পোস্ট, আপনার পোস্ট অফিসের অ্যাড্রেস দেবেন, এখানে পোস্ট অফিসের নাম লিখবেন এখানে। লেখার পর থানা, আপনার থানার নাম এখানে লিখবেন। লেখার পর বাড়ির নাম্বার বা গ্রামের নাম বা রাস্তার নাম, চাইলে আপনি এখানে বাড়ির নাম্বার দিতে পারেন বা আপনি রাস্তার নামও দিতে পারেন, ঠিক আছে, বা গ্রামের নামও এখানে দিতে পারেন, সেক্ষেত্রে গ্রামের নাম দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা, তো এটা হলো বর্তমান ঠিকানা, এটা হলো স্থায়ী ঠিকানা। যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে ফিল আপ করতে পারেন, না হলে ছেড়ে দিতে পারেন। অর্থাৎ ওপরেরটা বর্তমানে আপনি কোথায় আছেন এবং নিচেরটা স্থায়ী ঠিকানা আপনার কোনটা রয়েছে সেটা কিন্তু লিখতে হবে। যদি বর্তমান ঠিকানা পরিবর্তন হয় সেক্ষেত্রে স্থায়ী ঠিকানা লিখে দেবেন, না হলে না লিখলেও চলবে। তো এখানে আপনারা জেলা, মহকুমার নাম, ব্লকের নাম, জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নাম, পিনকোড, পোস্ট অফিস, থানা এবং বাড়ির নাম্বার লিখে দেবেন স্থায়ী ঠিকানার জায়গায়। তো স্থায়ী ঠিকানা লেখার পর চলে এসছে 20 নম্বরে ব্যাংক আইএফএসসি কোড, তো এখানে আপনাদের ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার লিখতে হবে, সেক্ষেত্রে আপনার যে ব্যাংকের আইএফএসসি কোড সেই আইএফএসসি কোড নাম্বারটা লিখে দেবেন। আইএফএসসি কোড নাম্বার আপনারা চেকবুকের পাতায় পেয়ে যাবেন বা ব্যাংকের পাসবুকের প্রথম পাতায় পেয়ে যাবেন। এখানে আপনারা ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার লিখবেন। লেখার পর ব্যাংকের নাম, আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম লিখবেন। লেখার পর ব্যাংকের শাখার নাম কি রয়েছে, ব্যাংকের শাখার নাম লিখবেন। লেখার পর 23 নম্বরে রয়েছে ব্যাংকের জেলার নাম, ব্যাংকটি কোন জেলায় অবস্থিত সেই জেলার নাম এখানে লিখবেন। লেখার পর ব্যাংকের লোকেশন, আপনার গ্রামের নাম লিখে দিতে পারেন বা ব্যাংকটি যে জায়গায় অবস্থিত সেই জায়গার নাম আপনি এখানে লিখে দিতে পারেন। লিখে দেওয়ার পর 25 নম্বরে রয়েছে ব্যাংকের হিসাব খাতা নাম্বার অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখবেন। লেখার পর দেখতে পাচ্ছেন আবেদনকারীর পূর্ণ স্বাক্ষর বা টিপ সই, চাইলে কিন্তু এখানে আবেদনকারী সই করতে পারে বা টিপ সই এখানে করতে পারে, সেক্ষেত্রে সই বা টিপ সই এখানে করে দেবেন। করে দেওয়ার পর বিভাগ 2 কি রয়েছে, প্রকল্পে আবেদনকারীর মনোনয়ন, এবার কিন্তু এখানে ক্রমিক সংখ্যা, এইবার আপনি এখানে চাইলে ফ্যামিলিকে অ্যাড করতে পারেন, ঠিক আছে, এখানে আপনি ফ্যামিলিকে অ্যাড করতে পারেন ক্রমিক সংখ্যা 1 বা 2 দিয়ে, অর্থাৎ যদি একের অধিক জনকে অ্যাপ্লাই করাতে চান সেক্ষেত্রে 1, 2 দেবেন। দেওয়ার পর নাম লিখবেন, কাকে আপনি রাখবেন সেক্ষেত্রে তার নাম লিখবেন। লেখার পর আবেদনকারীর সাথে সম্পর্ক কী রয়েছে, এটা মূলত নমিনির জন্য, ঠিক আছে, বিভাগ 2 হলো নমিনির জন্য, সেক্ষেত্রে আপনি কাকে রাখবেন সেই হিসাবে লিখে দেবেন।
নমিনিটা কাকে কাকে রাখবেন, সিরিয়াল 1, 2 দুটো নমিনি রাখতে পারবেন, চাইলে আপনি একটাও রাখতে পারেন। তো আবেদনকারী সম্পর্ক কী রয়েছে সেই সম্পর্ক লিখে দেবেন। লিখে দেওয়ার পর অংশ কত শতাংশ দেবেন আপনি, চাইলে এখানে আপনি যদি দুজনকে রাখেন সেক্ষেত্রে 50-50 করে দিতে পারেন। যদি আপনি একজনকে রাখেন সেক্ষেত্রে 100% বা 100% লিখে দেবেন, 100% লিখে দেবেন। যদি দুজনকে রাখেন সেক্ষেত্রে 50% লিখে দেবেন। লিখে দেওয়ার পর পুরুষ, অর্থাৎ এখানে পুরুষ না মহিলা না অন্যান্য লিখে দেবেন, যাকে আপনি রাখছেন নমিনি, পুরুষ না মহিলা লিখে দেবেন। লিখে দেওয়ার পর জন্ম তারিখ, এখানে প্রথমে তারিখ, তারপরে মাস, তারপরে বছর, আধার কার্ড অনুযায়ী নমিনির জন্ম তারিখ দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ব্যাংকের নাম বা ব্রাঞ্চ, অর্থাৎ নমিনির ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে দেবেন, ব্রাঞ্চ সহ, ব্যাংকের ব্রাঞ্চ সহ, নমিনির কোন ব্যাংক অ্যাকাউন্টে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের ব্রাঞ্চের নাম সহ এখানে অ্যাকাউন্ট নাম্বার লিখবেন। লেখার পর ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার লিখবেন নমিনির। দেওয়ার পর এখানে নমিনির আধার কার্ডের নাম্বার দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আবেদনকারীর পূর্ণ স্বাক্ষর টিপসই, এখানে কিন্তু আবারও আপনাকে সই করতে হবে বা টিপসই করতে হবে, যিনি আবেদন করছেন তার সই অথবা টিপসই করে দেবেন। করে দেওয়ার পর স্থান লিখবেন, কোথা থেকে আপনি আবেদন করছেন সেই গ্রামের নাম লিখবেন। লেখার পর তারিখ লিখে দেবেন, কোন তারিখে আপনি জমা করবেন সেই তারিখ এখানে লিখে দেবেন। তো তারিখ লিখে দেওয়ার পর বিভাগ 3, এবার কিন্তু আবেদনকারীর পরিবারের পূর্ণ নির্ভরশীল সদস্যগণের বিবরণ। এইবার বিভাগ 3-এ কী রয়েছে, আপনার উপরে বা যিনি আবেদন করছেন তার উপরে কতজন নির্ভর করছে বা আপনার ইনকামের উপর কতজন নির্ভর করছে তার কিন্তু একটা লিস্ট এখানে তৈরি করতে হবে। তো ধরুন আপনি বাড়ির ফ্যামিলি হেড, সেক্ষেত্রে আপনার বাড়িতে 2জন সদস্য রয়েছে বা 1জন সদস্য রয়েছে, বা আপনার যে ইনকাম তার উপর সে নির্ভরশীল, সেক্ষেত্রে কিন্তু সিরিয়াল 1 বা সিরিয়াল 2 দিয়ে 1জন বা 2জনের নাম লিখতে পারেন। তো প্রথমে নাম লিখবেন, লেখার পর আবেদনকারীর সাথে সম্পর্ক কী রয়েছে, যারা আপনার উপর নির্ভরশীল তাদের নামই এখানে লিখবেন। লেখার পর আবেদনকারীর সাথে সম্পর্ক কী রয়েছে সেই সম্পর্ক লিখবেন, বাবা বা ছেলে বা যাই হোক স্ত্রী। তারপরে পুরুষ না মহিলা লিখে দেবেন, এখানে পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা। তারপর জন্ম তারিখ আধার কার্ড অনুযায়ী প্রথমে তারিখ, তারপরে মাস, তারপরে বছর লিখবেন। লিখে দেওয়ার পর শ্বাসপাও প্রকল্পে নথিভুক্ত হয়েছে কিনা, যদি সেই সদস্য সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে আবেদন করে থাকে সেক্ষেত্রে সেই বইয়ের নাম্বার লিখবেন, না থাকলে পরে লেখার দরকার নেই। সামাজিক সুরক্ষা প্রকল্পে আবেদন না থাকলে লেখার দরকার নেই সেই ব্যক্তি যাকে আপনি রাখছেন। তারপরে আধার কার্ড নাম্বার দেবেন, সেই যাকে আপনি রাখছেন তার আধার কার্ড নাম্বার দেবেন। দেওয়ার পর এখানে আবারও কিন্তু আপনাদের সই বা টিপসই এখানে করতে হবে। টোটাল 3টে সই আপনাদের করতে হবে, সই বা টিপসই দেওয়ার পর এখানে স্থান, গ্রামের নাম লিখবেন, লেখার পর তারিখ লিখবেন। লেখার পর কিন্তু এখানে বাকি যে জমা করবে তার নাম এবং স্বাক্ষর এখানে দিয়ে দেবে। বাকি কিন্তু আপনার ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে গেল। তো এই যে ফর্মটা আপনারা ফিল আপ করলেন, এই ফর্মের সাথে কিন্তু আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, পাশাপাশি আপনার পঞ্চায়েত থেকে একটি ইনকাম সার্টিফিকেট তুলতে হবে, ব্যাংকের পাসবইয়ের জেরক্স কপি দিতে হবে। এই সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনি স্থানীয় দুয়ারে সরকার ক্যাম্প যেখানে বসবে সেখানে জমা করলেই কিন্তু বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পে আপনি আবেদন করতে পারবেন এবং এই প্রকল্পের যাবতীয় সুবিধা কিন্তু আপনি নিতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট, অর্থাৎ বোঝাতে পেরেছি যে বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পে আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন, কী কী ডকুমেন্ট লাগবে, কীভাবে জমা করবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।